3 লক্ষ ভোটার বিহার নির্বাচনে 3 লক্ষ ভোটার কোথা থেকে এলো? সত্যি কি তবে বিহারে ভোট চুরি হয়েছে? বিহারের ফলাফল ঘোষণার পর থেকেই সমাজ মাধ্যমে আছড়ে পড়ছে একের পর এক ভোট চুরি সংক্রান্ত তথ্য, জানিয়ে ইতিমধ্যে রীতিমতো শোরগোল পড়ে গেছে। সোশ্যাল মিডিয়ায় বিহারের ভোট চুরি নিয়ে যে তথ্য তুলে ধরা হচ্ছে তা কতটা সঠিক? বিহারের ভোটের হার নিয়ে যে ব্যাখ্যা বিভিন্ন বিশ্লেষকরা দিচ্ছেন তা নিয়ে কি বলছে নির্বাচন কমিশন? ভোটে গোহারা হেরে যাবার পর কংগ্রেস সহ সমস্ত বিরোধী দল যে ভোট চুরির অভিযোগ করছে তার আসল সত্য কি? সত্যি কি ভোট চুরি হয়েছে বিহারে, নাকি সবটাই ওই বিরোধীদের হারের সাইড এফেক্ট? আপনারা দেখতে শুরু করেছেন এডিটরস টাইম। আমি ভাস্কর দত্ত আরও একটি এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাই। বিহারে এবারের নির্বাচনের ফলাফল যে একটি রেকর্ড তা আপনাদেরকে ফলাফল ঘোষণার দিনই জানিয়েছিলাম। বিরোধী রাজনৈতিক দলগুলোর এবারের বিহারের নির্বাচনে ওই এনডিএর সামনে একেবারে দাঁড়াতেই পারেনি। নির্বাচনে পুরোপুরি হেরে যাওয়ার পর এবার বিহারের ভোট চুরির অভিযোগে সরব হয়েছে তারা। এখানে একটি বিষয় জানিয়ে রাখা প্রয়োজন যে বিহার নির্বাচনের অনেক আগে থেকেই বিজেপির বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ করে আসছিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। সরাসরি নির্বাচন কমিশনের বিরুদ্ধেও ভোট চুরিতে সহযোগিতার অভিযোগ করেছিলেন লোকসভার বিরোধী দলনেতা। এ বিষয়ে নির্বাচন কমিশন সাফ জানিয়ে দিয়েছিল যে ভোট চুরির মতো নোংরা বাক্যাংশ ব্যবহার না করে প্রমাণ দিক রাহুল গান্ধী। একটি বিবৃতিতে কমিশন জানিয়েছিল, এক ব্যক্তি এক ভোট আইনটি 1951-1952 সালের প্রথম নির্বাচনের সময় থেকেই বিদ্যমান। যদি কারো কাছে কোনো নির্বাচনে ভোট চুরির প্রমাণ থাকে তবে তা লিখিত আকারে হলফনামা সহ নির্বাচন কমিশনকে জানাক। কিন্তু রাহুল গান্ধী সে পথে হেঁটেছেন কি? উত্তরটা আপনাদের সবার জানা। রাহুল গান্ধী অভিযোগ করছেন, রীতিমতো মঞ্চ বেঁধে জায়েন্ট স্ক্রিনে নানান ছবি দেখিয়ে ভোট চুরির অভিযোগ করে গেছেন এবং কোনো হলফনামা জমা দেননি। কখনো ব্রাজিলিয়ান মডেলের ছবি তুলে ধরেছেন, কখনো আবার অ্যাটম বোমা, হাইড্রোজেন বোমা ফাটানোর দাবি করে গেছেন, কিন্তু কোনো হলফনামা জমা দেননি। উল্টে ভোট চুরির অভিযোগ তোলায় শুধু তাকেই কেন হলফনামা জমা দিতে বলা হলো, কেন বিজেপি নেতাদের কাছেও একই জিনিস চাওয়া হলো না, তা নিয়ে আবার পাল্টা কমিশনের দিকেই প্রশ্ন তুলেছেন তিনি। কিন্তু বিহারের ফলাফল কি তবে প্রমাণ করে দিল যে রাহুল গান্ধী যে ভোট চুরির অভিযোগ করে আসছিলেন তা ধোপে টিকল না? রাহুলের অভিযোগকে গুরুত্বই দেয়নি ওই বিহারবাসী। তবে বিহারবাসীর রায় ঘোষণার পরেও অব্যাহত রয়েছে এই ভোট চুরি প্রসঙ্গ। সোশ্যাল মিডিয়ায় আছড়ে পড়ছে একের পর এক তথ্য। রাজনৈতিকভাবে উদ্ধব ঠাকরের শিবসেনার তরফে বিজেপি এবং জেডিইউ এর জয়কে ভোট চুরির ফলাফল বলেই অভিহিত করা হয়েছে। আবার কংগ্রেসের তরফে বিহারের ভোট গ্রহণ প্রক্রিয়া নিয়ে সন্দেহ প্রকাশ করে ওই 3 লক্ষ ভোটার কিভাবে বৃদ্ধি হলো তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। বিহারের এই 3 লক্ষ ভোটার নিয়েই শুরু হয়েছে বিবাদ। সোশ্যাল মিডিয়াতেও যা নিয়ে তথ্য ভেসে বেড়াচ্ছে, যাকে কেন্দ্র করে তৈরি হয়েছে বিভ্রান্তি। আসল সত্যটা কি? কেনই বা 3 লক্ষ ভোটারের বিষয়টি উঠে আসছে? বিহারে এসআইআর সম্পন্ন হওয়ার পর গত 30শে সেপ্টেম্বর নির্বাচন কমিশনের তরফে যে প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল তাতে জানানো হয়েছিল, চূড়ান্ত ভোটার তালিকায় বিহারের মোট ভোটারের সংখ্যা 7,42,00,000। গত জুন মাসে যেখানে বিহারের ভোটারের সংখ্যা ছিল 7,89,00,000, সেখানে এসআইআর এর প্রথম ধাপে 65 লক্ষ নাম বাদ যায়। 1 আগস্ট যে খসড়া তালিকা প্রকাশিত হয় তাতে ভোটারের সংখ্যা দাঁড়ায় 7,24,00,000। এরপর আবার অযোগ্য হিসেবে 3,66,000 নাম বাদ যায়। আবার যোগ্য হিসেবে 21,53,000 নাম যুক্ত হয়। সব মিলিয়ে 30শে সেপ্টেম্বর প্রকাশিত ফাইনাল লিস্টে বিহারের মোট ভোটারের সংখ্যা দাঁড়ায় 7,42,00,000। যদিও এই তথ্য আপনাদেরকে আমরা আগেও জানিয়েছি, কিন্তু নির্বাচন শেষে কমিশনের তরফে যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তাতে বলা হয়েছে, প্রথম দফার মোট ভোটারের সংখ্যা ছিল 3,75,13,302।
আর দ্বিতীয় দফায় মোট ভোটারের সংখ্যা ছিল 3,70,13,556, অর্থাৎ মোট ভোটারের সংখ্যা 7,45,26,858। আর এখানেই প্রশ্ন আসছে বাড়তি ওই 3 লক্ষ ভোটার নিয়ে। 3 লক্ষ নাম এলো কোথা থেকে? এই প্রশ্নের উত্তরে পরে আসছি। এ বিষয়ে নির্বাচন কমিশন কি জানিয়েছে তাও বলবো আপনাদের, কিন্তু তার আগে আসুন একটা বিষয় বোঝার চেষ্টা করি। বিহারের ফলাফল ঘোষণার পর থেকেই এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে পোস্টগুলো ঘুরে বেড়াচ্ছে সেখানে কি বলা হচ্ছে? সোশ্যাল মাধ্যমে একাধিক পোস্টে বলা হচ্ছে যে বিহারে নাকি মোট ভোটার সংখ্যা ছিল 7,42,00,000 এবং বিহারে ভোট পড়েছে 7,45,00,000। কমিশন জানিয়েছে বিহারে 2 দফায় মোট ভোটের সংখ্যা প্রায় ওই 67%। সেই হিসেব অনুযায়ী সোশ্যাল মাধ্যমের পোস্টগুলোতে দাবি করা হচ্ছে বিহারে মোট ভোটার সংখ্যা 11 কোটি ছাড়িয়ে যাবার কথা। এই দাবির সপক্ষে তারা আবার নির্বাচন কমিশনের বিবৃতির একটি অংশের স্ক্রিনশট তুলে ধরেছে। আসল বিষয়টি কিন্তু লুকিয়ে আছে ওইখানটাতে। নির্বাচন কমিশনের তরফে বিজ্ঞপ্তিটি খুব ভালো করে দেখুন। এখানে পরিষ্কার দেখা যাচ্ছে যে নির্বাচন কমিশন শুধুমাত্র বিহারে প্রথম এবং দ্বিতীয় দফায় ভোটের হার উল্লেখ করেছে এবং সেই সঙ্গে মোট ভোটারের সংখ্যা উল্লেখ করেছে, অর্থাৎ টোটাল ইলেক্টর। এই অংশকেই বিহারের ভোটদানের সংখ্যা হিসেবে দাবি করা হচ্ছে ওই সোশ্যাল মাধ্যমের বেশ কিছু পোস্টে, যা আসলে সম্পূর্ণ ভুয়ো। তাহলে বুঝতেই পারছেন যে সমাজ মাধ্যমে যা ঘুরে বেড়াচ্ছে তা যে সবসময় সত্যি হবে তার কোনো গ্যারান্টি নেই। এই তথ্যই তার প্রমাণ করে দিচ্ছে। মোট ভোটার সংখ্যাকে যদি ভোটদানের সংখ্যা হিসেবে ধরে নেওয়া হয় তবে সেই অঙ্ক ওই মহান আইনস্টাইন এসেও মেলাতে পারবে না। বিষয়টি সঠিকভাবে বললে যা দাঁড়াচ্ছে তা হলো বিহারে প্রথম দফায় 3,75,13,302 জন ভোটারের মধ্যে ভোটদান করেছেন 65.08%। আর দ্বিতীয় দফায় মোট 3,70,13,556 জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন 68.76%। এই 2 দফায় মোট 7,45,26,858 জন ভোটারের মধ্যে বিহারে মোট ভোট পড়েছে 66.91%। তথ্যগত ভুল মানুষের মনে নির্বাচন কমিশন সম্পর্কে একটা ভ্রান্ত ধারণা তৈরি হতে পারে বিভ্রান্তি, যা কখনোই কাম্য নয়। এ তো গেল ওই সোশ্যাল মিডিয়ার খেলা, কিন্তু ওই বাড়তি 3 লক্ষ ভোটারের কাণ্ডটা কি? কেন ফলাফলের পরেও ভোট চুরির অভিযোগ তুলছেন বিরোধীরা? কেন বারবার প্রশ্ন উঠছে বাড়তি ওই 3 লক্ষ ভোটার নিয়ে? এক্ষেত্রে কি বলছে নির্বাচন কমিশন? আপনাদের আরও একবার মনে করিয়ে দিই যে 30শে সেপ্টেম্বর নির্বাচন কমিশনের তরফে যে প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল তাতে জানানো হয়েছিল চূড়ান্ত ভোটার তালিকায় বিহারের মোট ভোটারের সংখ্যা 7,42,00,000। কিন্তু বিহারে 2 দফা নির্বাচনের পর গত 11ই অক্টোবর কমিশনের তরফে যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তাতে দেখা যাচ্ছে বিহারে মোট ভোটারের সংখ্যা 7,45,00,000। আর এখান থেকেই প্রশ্ন উঠছে যে বাড়তি ওই 3 লক্ষ ভোটার এলো কোথা থেকে? চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর কিভাবে ভোটারের সংখ্যা বেড়ে গেল? বিরোধীরা যে অভিযোগ করছেন সে বিষয়ে নির্বাচন কমিশন কি বলছে? দ্য হিন্দুর প্রতিবেদন অনুযায়ী নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে নির্বাচনের আইন অনুযায়ী নির্বাচন ঘোষণার পর প্রতিটি ধাপের ভোটের জন্য মনোনয়ন দাখিলের শেষ তারিখের 10 দিন আগে পর্যন্ত যে কোনো যোগ্য নাগরিক ভোটার তালিকায় তাদের নাম যুক্ত করার জন্য আবেদন করতে পারবেন। অতএব 1 অক্টোবর থেকে মনোনয়নের শেষ তারিখের 10 দিন আগে পর্যন্ত প্রাপ্ত সমস্ত বৈধ আবেদনপত্র পরীক্ষা করার পর নিয়ম অনুসারে যোগ্য ভোটারদের নাম তালিকায় যুক্ত করা হয়েছে, যাতে কোনো যোগ্য ভোটার ভোটদান থেকে বঞ্চিত না হন। এমনটাই নির্বাচন কমিশনের আধিকারিক জানিয়েছে বলে দাবি করা হচ্ছে।
আর সে কারণে 1 অক্টোবর থেকে মনোনয়নের শেষ তারিখের 10 দিন আগে পর্যন্ত প্রাপ্ত আবেদন অন্তর্ভুক্তির পর ভোটারের সংখ্যা প্রায় 3 লক্ষ বৃদ্ধি পেয়েছে। কমিশনের আধিকারিক জানিয়েছেন, নির্বাচন কমিশন ভোটদানের পর জারি করা সংবাদ বিজ্ঞপ্তিতে সংশোধিত সংখ্যাটি উল্লেখ করে দিয়েছে। এখানে বলে রাখি যে বিহারে প্রথম দফায় মনোনয়নের দাখিলের শেষ তারিখ ছিল 17 অক্টোবর, আর দ্বিতীয় দফার নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ তারিখ ছিল 20 অক্টোবর। খুব স্বাভাবিকভাবেই এখানে প্রশ্ন উঠতে পারে যে তবে ভোটার তালিকায় নাম নথিভুক্ত করার নিয়মটা কি? অনেকেই মনে করেন যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হয়ে যাবার পর আর সংখ্যা পরিবর্তন হয় না। সত্যি কি তাই? এই মুহূর্তে বাংলায় এসআইআর প্রক্রিয়া চলছে, এনুমারেশন ফর্ম জমা দেওয়ার কাজ চলছে। অনেকেই ভাবছেন যে নির্দিষ্ট সময়ে যদি ফর্ম জমা দিতে না পারেন তবে তার আর নাম উঠবে না। সত্যি কি তাই? বিষয়টি কি একটু ভালো করে জেনে নিন, বুঝে নিন। নির্বাচন কমিশনের নিয়ম অনুসারে নির্বাচন ঘোষণা হয়ে গেলেও মনোনয়নের শেষ তারিখের 10 দিন আগেও আপনি আপনার নাম ভোটার তালিকায় তোলার জন্য আবেদন করতে পারবেন। তবে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ওই যোগ্য নাগরিক হতে হবে। এই প্রক্রিয়াটি মূলত ছাত্র, পরিযায়ী শ্রমিক, চাকরি পরিবর্তনকারী ব্যক্তি কিংবা অন্যান্য শহর থেকে ফিরে আসা ভোটারদের ভোট দেওয়ার সুযোগ দেওয়ার জন্যই তৈরি করা হয়। এই কারণেই প্রতিটি নির্বাচনের জন্য একটি চূড়ান্ত সংশোধিত তালিকা প্রকাশ করা হয়, যা ভোট গ্রহণের পরে ইলেকশন কমিশন প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে যা প্রদর্শিত করে। সুতরাং আইন অনুযায়ী নির্বাচন কমিশনের কাজে কোনো বেনিয়ম নেই তা বলাই যায়। এখন প্রশ্ন হলো যে ওই বিরোধীরা বারবার ওই 3 লক্ষ ভোটার কোথা থেকে এলো তা নিয়ে কেন প্রশ্ন তুলছেন, কেন চিৎকার করছেন? এই বিষয়টিও খুব স্বাভাবিক। দেখুন, বিহারের ফলাফল প্রকাশিত হয়ে গেছে। নির্বাচনের পর কোনো বিরোধী রাজনৈতিক দল একটি বুথে বা একটি কেন্দ্রেও কোনো পুনর্নির্বাচনের দাবি জানায়নি। যে বা যারা ভোট চুরির অভিযোগ ভোটের আগে বা এখন করছেন তারা কেউই ওই প্রথম দফা কিংবা দ্বিতীয় দফার ভোটের পর সেই ভোট চুরির কোনো অভিযোগ করেননি। অর্থাৎ এর থেকে পরিষ্কার যে বিরোধীরা ভোট গ্রহণ নিয়ে সন্তুষ্ট ছিল। কেউ কেউ অবশ্য জয়ের বিষয়েও আশাবাদী ছিল, স্বপ্নও দেখেছিল, কিন্তু ফলাফল প্রকাশিত হতেই তাদের সেই স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে। ফলে এখন নিজেদের ব্যর্থতা ঢাকতেই কি তবে ওই ভোট চুরির অভিযোগ করছেন বিরোধীরা? তাদের অজুহাত যেন এখন আর শেষ হচ্ছে না। কংগ্রেস যেমন ভোট চুরির ভাঙা রেকর্ড বাজিয়ে যাচ্ছে, ঠিক তেমন আবার প্রশান্ত কিশোরের দল জনসুরাজ পার্টি আবার এনডিএর বিরুদ্ধে বিশ্ব ব্যাংকের 14,000 কোটি টাকা বিহারের ভোটে ব্যবহারের অভিযোগ করেছে। অনেক প্রত্যাশা নিয়ে নতুন দল গঠন করে নির্বাচনের ময়দানে অবতীর্ণ হলেও একটিও আসন পাননি ওই প্রশান্ত কিশোর। কিন্তু দলের মুখপাত্র পবন বর্মা এএনআইকে দেওয়া একটি সাক্ষাৎকারে অভিযোগ করেছেন যে রাজ্যের মহিলাদের যে 10,000 টাকা করে দেওয়া হয়েছিল তা অন্য প্রকল্পের জন্য আসা বিশ্ব ব্যাংকের টাকা। এই অভিযোগের কারণটাও কি স্পষ্ট নয়? এবারে বিহারের ভোটে মহিলাদের ভূমিকাও রেকর্ড। কমিশনের দেওয়া তথ্য বলছে বিহারে যে পরিমাণ ভোট পড়েছে তার মধ্যে পুরুষের পরিমাণ 62.8% আর মহিলার পরিমাণ 71.6%। মহিলারা যে হাত খুলে ওই এনডিএকে ভোট দিয়েছে তা মানছেন বিশ্লেষকরাও। বিরোধীদের মধ্যে কংগ্রেস, জনসুরাজ পার্টির অবস্থান না হয় বোঝা গেল, কিন্তু কি বলছে অন্যতম বিরোধী দল ওই আরজেডি, যে দলটি আগের নির্বাচনে প্রথম স্থান অধিকার করেছিল, সে দলটি এবার 3য় স্থানে নেমে এসেছে। আর ফল প্রকাশের পরেই খোদ আরজেডির মুখিয়া ওই লালু প্রসাদ যাদবের ঘরেই ভাঙন ধরেছে। লালু প্রসাদের কন্যা রোহিণী আচার্য পরিবারের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে বেরিয়ে গেছেন, জানিয়েছেন রাজনীতিতে আর থাকবেন না। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে এই রোহিণী কয়েক মাস আগে লালু প্রসাদ যাদবকে কিডনি দান করেছিল।
কিন্তু ভোটের পরাজয়ের পর কি এমন হলো যে লালুর ঘরে ভাঙন শুরু হলো? এ বিষয়ে লালু কন্যা রোহিণী নিজের সমাজ মাধ্যমে জানিয়েছেন তাকে অপমান করা হয়েছে, এমনকি তাকে জুতো মারার জন্য জুতো তোলাও হয়েছে। শুধুমাত্র সত্যের সাথে থাকার জন্যই তাকে অপমান সহ্য করতে হয়েছে বলেও জানিয়েছেন তিনি। প্রশ্ন হচ্ছে, কি এমন সত্য প্রকাশ করেছিলেন রোহিণী যে তাকে অপমানিত হতে হলো? আসলে কেন দল হারলো তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন রোহিণী। আর তার এই প্রশ্ন যে সরাসরি ওই তেজস্বী যাদবের দিকে ছিল তা বুঝতে বাকি নেই কারণ। না, লালু কন্যা রোহিণী দলের হারের জন্য কোনোভাবেই ওই ভোট চুরির অভিযোগ করেননি। কোথাও কখনো বলেননি যে এনডিএ ভোট চুরি করেছে বলেই আরজেডি বা মহাগঠবন্ধন হেরে গিয়েছে। বরং হারের জন্য নিজের দলের দিকেই আঙুল তুলেছেন তিনি, আর যার জন্য তাকে অপমানিত হয়ে ঘর ছাড়তে হয়েছে। রোহিণীর এই অবস্থান কি পরিষ্কার করে দিচ্ছে না কংগ্রেস সহ বিহারের বিরোধীদের ভোট চুরির অভিযোগ কতটা মেকি? আসলে শাক দিয়ে কখনো মাছ ঢাকা যায়নি, যায়ও না। এখন অনেক বিশ্লেষক ভোটের হার নিয়েও প্রশ্ন তুলছেন। বিজেপির ভোটের হার মাত্র 0.62% বাড়লেও কিভাবে তারা 16টি আসন বেশি পেল? জেডিইউ এর ভোটের হার মাত্র 3.86% বাড়লেও কিভাবে তারা অতিরিক্ত 42টি আসন পেল? আবার আরজেডির ভোটের হার মাত্র 0.11% কমায় কিভাবে তাদের 50টি আসন কমে গেল? এমন নানা প্রশ্ন তুলছেন তারা। বিহারে যা কখনো হয়নি, যাদব ভোট মুসলিম ভোট কিভাবে বিভক্ত হয়ে গেল তা নিয়েও প্রশ্ন শোনা যাচ্ছে। সব মিলিয়ে বিহারে শুধু বিরোধীরাই নয়, যে সমস্ত বিশ্লেষকরা মোদি বিরোধী তারাও বিহারের এই রায় যে কোনোভাবেই মেনে নিতে পারছেন না তাদের বিশ্লেষণ থেকেই পরিষ্কার। দেখুন, একটা প্রবাদ আছে, জো জিতা ও সিকান্দার। বাংলাতেও একসময় বামেরা 235টি আসন পেয়েছিল আর তৃণমূল পেয়েছিল 31টি আসন। আবার বর্তমানে সেই তৃণমূল কংগ্রেস 215 আর বামেরা 0। জনতার রায়ে সবটাই সম্ভব। তাই ভোট চুরির প্রপাগান্ডা তৈরি করে হারের ব্যর্থতাকে না ঢেকে রাহুল গান্ধীদের উচিত নিজেদের দিকে তাকানো, নিজেদের ভুলগুলিকে শোধরানো। তবেই বিরোধীরা আগামীতে তাদের নিজেদের জায়গাটা কিছুটা ফিরে পেলেও পেতে পারে। আজ এ পর্যন্তই। নমস্কার।